আমি যখন ৬ ঘন্টার একটি ফ্লাইটে আমার ৫ মাসের ছেলে আরহামকে বুকের দুধ খাওয়াছিলাম, তখন পাশের আসনে বসা এক নারী আমাকে বললেন, বাচ্চাটাকে নিয়ে বাথরুমে যান, দরজা বন্ধ করে ওখানেই খাওয়ান। মাত্র ১ মাস আগেই আমি আমার স্বামীকে চিরতরে হারিয়েছি। স্বামীর মৃত্যুর পর আমি যেন সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। তখন আমার মা রওশনারা ফোন করে বললেন, কিছুদিন যেন আমি ২ সন্তানকে নিয়ে তার কাছে গিয়ে থাকি। তিনি বিশ্বাস করতেন, পরিবেশ বদলালে হয়তো আমার মনটা একটু হলেও হালকা হবে। আমিও আর না করিনি। জানতাম স্থান পরিবর্তন করলে শোক মুছে যাবে না, কিন্তু অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে। সেদিনের ফ্লাইটটি ছিল পুরোপুরি ভর্তি। শেষ পর্যন্ত যে ব্যবস্থা করা গেল, তাতে আমার ৮ বছরের মেয়ে তানহাকে আমার ঠিক পেছনের সারিতে বসতে হলো, আর আমি কোলে ৫ মাসের আরহামকে নিয়ে সামনের সারিতে বসলাম। আমার পাশের আসনে বসা নারীটির নাম ছিল নাসরিন চৌধুরী। বিমান উড্ডয়নের আগেই তিনি বিরক্তিকর ভাব প্রকাশ করতে শুরু করলেন। আরহামের দিকে একবার তাকিয়ে চোখ উল্টে বললেন, আগেই বলে রাখছি, যদি আপনার ছেলে কান্না শুরু করে তাহলে আমি কিন্তু পুরো ফ্লাইট ওর চিৎকার শুনে বসে থাকব না। আমি ক্লান্ত মুখে ভদ্রভাবে হাসার চেষ্টা করলাম। আমি সর্বোচ্চ চেষ্টা করব ওকে শান্ত রাখতে। তিনি বিরক্তির শব্দ করে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালেন। সৌভাগ্যবশত প্রথম ২ ঘন্টা আরহাম শান্তভাবে ঘুমিয়েছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে জানালার বাইরে মেঘগুলোর দিকে তাকিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল, আজ যদি মিস্টার ইয়াসিন বেঁচে থাকতেন তাহলে এই আসনটিতে তিনিই বসে থাকতেন। এ যাত্রা আমাকে একা করতে হতো না। হঠাৎ আরহাম ঘুম থেকে উঠে কান্না শুরু করলো। আমি প্রথমে তার ডায়াপার পরীক্ষা করলাম, তারপর কোলে নিয়ে আস্তে আস্তে দোলালাম, প্যাসিফায়ার দিলাম, কিন্তু কিছুই কাজে এলো না। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওর ক্ষুধা লেগেছে। আমি ব্যাগ থেকে একটি নার্সিং কভার বের করে যতটা সম্ভব শালীনভাবে নিজেকে ঢেকে আরহামকে বুকের দুধ খাওয়াতে শুরু করলাম। ঠিক তখনই নাসরিন চৌধুরী বিরক্তি ভরে দীর্ঘশ্বাস ফেললেন। বাহ, দারুণ! আমি এই আসনের জন্য টাকা দিয়েছি যেন অন্যের বাচ্চার কান্না শুনতে নয়, আর এখন আবার এইসবও দেখতে হচ্ছে। তার কথায় আশেপাশের কয়েকজন যাত্রী আমাদের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠল। আমি নিচু স্বরে বললাম, আমি দুঃখিত, ওর খুব ক্ষুধা লেগেছিল, একটু পরে শেষ হয়ে যাবে। কিন্তু তিনি থামলেন না, বরং আরও জোরে বললেন, যাদের এত ছোট বাচ্চা আছে তাদের বাড়িতেই থাকা উচিত। কী ধরনের মা এত ছোট শিশুকে ৬ ঘন্টার ফ্লাইটে নিয়ে আসে, অথচ তাকে শান্তও রাখতে পারে না? আমি আরহামের দিকে তাকালাম। বুকের দুধ পেয়ে সে ইতিমধ্যেই শান্ত হয়ে এসেছে। আমি ধীর স্বরে উত্তর দিলাম, ও এখন শান্তই আছে, ওর শুধু খিদে পেয়েছিল। নাসরিন এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমি ভয়ঙ্কর কোনো অপরাধ করেছি। তিনি ঠান্ডা কণ্ঠে বললেন, তাহলে বাথরুমে যান, দরজা বন্ধ করে ওখানেই খাওয়ান। সবাইকে কেন এই দৃশ্য দেখতে হবে? কয়েক মুহূর্ত আমি কোনো কথা বলতে পারলাম না। আমি ছিলাম ক্লান্ত, শোকে বিধ্বস্ত। স্বামীকে হারানোর পর একটি সাধারণ কাজও নতুন করে শিখছিলাম। তবু আমি শান্তভাবে বললাম, এটা ৬ ঘন্টার ফ্লাইট, এতক্ষণ একটি শিশুকে না খাইয়ে রাখা সম্ভব নয়। আর বাথরুম কোনো শিশুর খাওয়ার জায়গায় জায়গায় হতে পারে না। তিনি আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ডাকার বোতামের দিকে হাত বাড়ালেন। ঠিক সেই মুহূর্তে তানহা তার ট্যাবলেট বুকে চেপে আমাদের শাড়ির পাশে এসে দাঁড়ালো। মা, তুমি আমার আসনে গিয়ে বসো না। আমি অবাক হয়ে তাকালাম। তানহা, নিজের আসনে ফিরে যাও। সে মৃদু হেসে বলল, কোনো সমস্যা নেই, আমি এখানে বসবো। তাহলে এই আন্টিও নিশ্চয়ই স্বস্তি পাবেন। নাসরিনের মুখে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল, যেন অবশেষে তিনি নিজের ইচ্ছামতো সমাধান পেয়ে গেছেন। আমি কিছুক্ষণ দ্বিধায় থাকলেও আরহাম আবার নড়েচড়ে উঠতেই শেষ পর্যন্ত আসন বদলাতে রাজি হলাম। আমি পাশ দিয়ে যাওয়ার সময় তানহা খুব আস্তে আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, উনি একটা জিনিস ফেলে দিয়েছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি জিনিস? তানহা রহস্যময় হাসি দিয়ে বলল, পরে দেখাবো। আমি ওর আসনে গিয়ে বসলাম এবং আরহামকে খাওয়াতে থাকলাম। আমি নিজের নতুন আসনে বসে আরহামকে বুকের দুধ খাওয়াতে থাকলেও মনটা বারবার পেছনের সারির দিকেই চলে যাচ্ছিল। তানহাকে আমি ছোটবেলা থেকেই ভদ্রতা আর সম্মান করতে শিখিয়েছি। সে কখনো বড়দের সঙ্গে দুর্ব্যবহার করে না। তাই ওর চোখে যে রহস্যময় হাসিটা দেখেছিলাম সেটাই আমাকে ভাবিয়ে তুলছিল। ও ফিসফিস করে বলেছিল, মা,
উনি একটা জিনিস ফেলে দিয়েছেন। কথাটা যত ভাবছিলাম ততই কৌতূহল বাড়ছিল। কিন্তু তখন আরহামকে নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছিল। ও শান্তভাবে দুধ খেতে খেতে ধীরে ধীরে আবার ঘুমিয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে চোখের কোণে জমে থাকা জল লুকানোর চেষ্টা করলাম। এমন সময় মনে পড়ল আমার মৃত স্বামীর কথা। তিনি সব সময় বলতেন, কোনো মানুষ তোমাকে অপমান করলে তার মতো হয়ে যেও না, ধৈর্য ধরো, সত্য একদিন নিজেই নিজের জায়গা করে দেবে। স্বামীর সেই কথাগুলোই যেন আমাকে আবার শক্ত হতে সাহায্য করছিল। এদিকে পেছনের সারিতে বসে তানহা একদম চুপচাপ ছিল, কিন্তু তার চোখ ছিল খুবই সতর্ক। নাসরিন চৌধুরী বারবার বিরক্ত মুখে নিজের ব্যাগ, মোবাইল আর সিটের আশপাশ গুজিয়ে রাখছিলেন। ঠিক তখনই তানহা লক্ষ্য করল সিটের নিচে একটি ছোট কালো রঙের চামড়ার ওয়ালেট পড়ে আছে। আশেপাশে কেউ বিষয়টি খেয়ালই করেনি। তানহা নিচু হয়ে ওয়ালেটটি হাতে তুলে নিল। সে একবার ওয়ালেটের দিকে আরেকবার নাসরিনের দিকে তাকালো। সহজে চাইলে সে চুপচাপ সেটি নিজের ব্যাগে রেখে দিতে পারত, কিংবা কাউকে কিছু না বলেও থাকতে পারত। কিন্তু আমি যেমন তাকে সততা শিখিয়েছি, তেমনি তার বাবা মিস্টার ইয়াসিনও বলতেন, অন্যের জিনিস কখনো নিজের মনে করবে না। বাবার সেই শিক্ষা আজও তানহার মনে গেঁথে আছে। তানহা খুব ভদ্রভাবে নাসরিনের দিকে ঝুঁকে বলল, আন্টি, মাফ করবেন, এটা কি আপনার? প্রথমে নাসরিন বিরক্ত হয়ে মুখ তুললেন। তিনি ভেবেছিলেন আবার হয়তো কোনো বিরক্তিকর প্রশ্ন করা হবে, কিন্তু ওয়ালেটটি দেখার সঙ্গে সঙ্গে তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। তিনি তাড়াহুড়ো করে নিজের ব্যাগে হাত দিলেন। তারপর উৎকণ্ঠিত গলায় বললেন, হায় আল্লাহ, এটা তো আমার ওয়ালেট। কাপা হাতে ওয়ালেটটি নিয়ে তিনি সঙ্গে সঙ্গে খুলে ভেতরের সব কিছু পরীক্ষা করতে লাগলেন। সেখানে ছিল তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, কয়েকটি ব্যাংক কার্ড, নগদ টাকা, কিছু বিদেশি মুদ্রা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র। সবকিছু অক্ষত দেখিয়ে তিনি গভীর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কয়েক সেকেন্ডের জন্য তার মুখে আর কোনো রাগ বা অহংকার রইল না, বরং সেখানে স্পষ্ট ফুটে উঠল ভয়, স্বস্তি আর লজ্জার মিশ্র অনুভূতি। কারণ তিনি খুব ভালো করে বুঝতে পারছিলেন যে শিশুর মাকে তিনি কয়েক মিনিট আগেই সবার সামনে অপমান করেছিলেন, সেই মায়েরই মেয়ে আজ তার সবচেয়ে মূল্যবান জিনিসটি নিঃস্বার্থভাবে ফিরিয়ে দিল। ঘটনাটি খুব দ্রুত আশপাশের যাত্রীদের নজরে চলে এলো। পাশের সারিতে বসা এক বয়স্ক ভদ্রলোক মুচকি হেসে বললেন, আজকাল বড়দের চেয়ে ছোটদের কাছ থেকেই বেশি শিক্ষা নেওয়া যায়। আরেকজন মহিলা যোগ করলেন, এই ছোট্ট মেয়েটা চাইলে কিছুই না বলে থাকতে পারত, কিন্তু সে তা করেনি। এমন সন্তান নিশ্চয়ই ভালো শিক্ষায় বড় হয়েছে। কথাগুলো আমার কানে পৌঁছাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। এতক্ষণ ধরে যে অপমান আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, সেই কষ্টের মাঝেও যেন এক ফোঁটা সম্মান ফিরে পেলাম। আমি দূর থেকে তানহার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তানহাও আমার দিকে তাকিয়ে ছোট্ট করে হাসল। সেই হাসির মধ্যেই আমি যেন আবার মিস্টার ইয়াসিনকে দেখতে পেলাম। মনে হচ্ছিল তিনি আজ আমাদের মাঝেই আছেন। নিজের মেয়ের সততা আর মানবিকতা দেখে নীরবে গর্বে অনুভব করছেন। কিন্তু নাসরিন চৌধুরীর ভেতরে তখন অন্য এক যুদ্ধ শুরু হয়েছে। তিনি কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইলেন, বারবার তানহার দিকে তাকাচ্ছিলেন, আবার লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছিলেন। তার মুখে আগের সেই তাচ্ছিলের ছাপ ছিল না। ঠিক তখনই কেবিন ক্রুর একজন সদস্য আমাদের সারির দিকে এগিয়ে এলেন। কয়েক মিনিট আগে নাসরিন অভিযোগ করার জন্য কল বাটনের দিকে হাত বাড়িয়েছিলেন, কিন্তু এখন তিনি যেন বুঝতেই পারছিলেন না কি বলবেন। নিজের আচরণের জন্য ক্ষমা চাইবেন নাকি নীরব থাকবেন। কেবিন ক্রুর একজন সদস্য আমাদের সারির পাশে এসে মৃদু হাসি দিয়ে বললেন, ম্যাডাম, আপনি কি একটু আগে আমাদের ডাকছিলেন? কোনো সমস্যা হয়েছে? তার কণ্ঠে ছিল পেশাদার সৌজন্য, কিন্তু প্রশ্নটি শুনেই নাসরিন চৌধুরী যেন অপ্রস্তুত হয়ে গেলেন। কয়েক মিনিট আগেও তিনি দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে অভিযোগ করতে চেয়েছিলেন, অথচ এখন তার মুখে কোনো শব্দই বের হচ্ছিল না। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর তানহার দিকে, যে ছোট্ট মেয়েটিকে তিনি কয়েক মুহূর্ত আগেও শুধু একজন বিরক্তিকর শিশুর বোন হিসেবে দেখেছিলেন। সেই মেয়েটি আজ তার সবচেয়ে মূল্যবান জিনিসটি নিঃস্বার্থভাবে ফিরিয়ে দিয়েছে।
কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি আস্তে করে বললেন, না, কোনো সমস্যা নেই। আমি ভুল করে কল করতে যাচ্ছিলাম। এখন সব ঠিক আছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভদ্রভাবে মাথা নেড়ে চলে গেলেন। কিন্তু আশপাশে বসে থাকা যাত্রীরা বুঝে গিয়েছিলেন এই কয়েক মিনিটে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। আমি দূর থেকে সব কিছু দেখছিলাম। মনে হচ্ছিল বুকের উপর চাপা পড়ে থাকা বিশাল এক পাথর যেন একটু একটু করে সরে যাচ্ছে। তবে আমার ভেতরের কষ্টটা তখনও রয়ে গেছে। একজন মায়ের জন্য সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হলো যখন নিজের সন্তানের প্রয়োজন মেটাতে গিয়েও অন্যের চোখে অপরাধী হয়ে যেতে হয়। আরহাম তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ওর ছোট্ট হাতটা আমার আঙ্গুল শক্ত করে ধরেছিল। সেই স্পর্শে আমার মনে পড়ে গেল 1 মাস আগের সেই ভয়াবহ দিনটির কথা। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ডাক্তার যখন বলেছিলেন আমরা দুঃখিত, তখন আমার পৃথিবীটা যেন এক মুহূর্তেই থেমে গিয়েছিল। মিস্টার ইয়াসিন চলে যাওয়ার পর আমি বারবার ভেবেছি কিভাবে একা 2 সন্তানকে বড় করব। কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি শুধু ভেবে যে ওদের ভবিষ্যতে কি হবে। কিন্তু আজ তানহার আচরণ দেখে মনে হচ্ছিল ইয়াসিন চলে গেলেও তার শিক্ষা এখনও আমাদের পরিবারকে আগলে রেখেছে। এদিকে নাসরিন চৌধুরী নিজের ওয়ালেটটি শক্ত করে ধরে বসেছিলেন। তিনি কয়েকবার আমার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছিলেন। অবশেষে সাহস সঞ্চয় করে তিনি নিজের সিট ছেড়ে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ালেন। তার মুখে আর আগের সেই কঠোরতা ছিল না, কণ্ঠটাও কাঁপছিল। তিনি নিচু স্বরে বললেন, আমি আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আমি বিস্মিত হলেও মাথা নাড়লাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনার মেয়েটা আজ আমাকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে। যদি ওয়ালেটটা না দেখতো তাহলে আমার পাসপোর্ট, কার্ড সব কিছুই হারিয়ে যেত। আমি আমি ওকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি মৃদু হেসে বললাম, ও শুধু ওর বাবার শেখানো কাজটাই করেছে। ওর বাবা? নাসরিন প্রশ্ন করলেন। আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। কয়েক সেকেন্ড আমি কোনো কথা বলতে পারলাম না। তারপর অনেক কষ্টে বললাম, ওর বাবা মিস্টার ইয়াসিন আজ থেকে ঠিক 1 মাস আগেই মারা গেছেন। কথাটা বলেই আমার গলা ভারী হয়ে এলো। এতদিন ধরে শক্ত থাকার চেষ্টা করলেও এই কথাটা উচ্চারণ করলেই আমি ভেঙে পড়ি। নাসরিন যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমি আমি জানতাম না। আমি মৃদু হাসলাম, যদিও সে হাসির আড়ালে অসীম কষ্ট লুকিয়েছিল। জানার কথাও না। তাই তো বলছিলাম আরহামকে নিয়ে এই যাত্রা আমার জন্য সহজ নয়। আমি শুধু আমার মায়ের কাছে যাচ্ছি একটু মানসিক শক্তি পাওয়ার জন্য। আমার কথাগুলো শুনে নাসরিনের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে পাশের খালি আসনে বসে পড়লেন। কিছুক্ষণ কোনো কথা বললেন না। তারপর খুব আস্তে বললেন, আমি আপনাকে বিচার করে ফেলেছিলাম। ভেবেছিলাম আপনি অন্য সবার অসুবিধার কথা ভাবছেন না, কিন্তু আমি একবারও ভাবিনি একজন মানুষ কত বড় কষ্ট বুকে নিয়ে হয়তো এই যাত্রা করছে। আমি একজন মাকে নয়, একজন শোকাহত স্ত্রীকেও আঘাত করেছি। আমাকে ক্ষমা করবেন। তার কণ্ঠে এবার আর অহংকারের লেশমাত্র ছিল না, ছিল এক অনুশোচনা আর অপরাধবোধ। আমার চোখের কোনো ভিজে উঠল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জীবনে এমন কিছু ব্যথা আছে যা বাইরে থেকে বোঝা যায় না, তাই কাউকে দেখে তার গল্পটা না জেনে বিচার করা ঠিক নয়। আমি আপনার উপর রাগ করে থাকতে চাই না, কারণ আমার স্বামী সবসময় বলতেন ক্ষমা করতে পারা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। কথাগুলো শুনে নাসরিন আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মুখ ফিরিয়ে চোখের জল মুছে নিলেন। আশপাশের কয়েকজন যাত্রী নীরবে পুরো দৃশ্যটি দেখছিলেন। কয়েক মিনিট আগেও যে নারী সবার সামনেই আমাকে অপমান করেছিলেন, তিনি এখন সবার সামনে নিজের ভুল স্বীকার করছেন। ঠিক তখনই ককপিট থেকে একটি ঘোষণা ভেসে এলো। পাইলট জানালেন, সামনের আকাশে বৈরী আবহাওয়ার কারণে বিমানটি কিছুটা ঝাঁকুনির মধ্যে পড়তে পারে। সবাইকে সিট বেল্ট বেঁধে বসে থাকার অনুরোধ করা হলো। ঘোষণাটি শেষ হতেই পুরো কেবিনে হালকা উত্তেজনা ছড়িয়ে পড়ল। পাইলটের ঘোষণা শেষ হতেই পুরো বিমানটিতে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো।
কয়েক সেকেন্ড পরে বিমানটি হালকা কেঁপে উঠল। তারপর আরও একবার। কেবিনের ভেতরে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সিটের হাতল শক্ত করে ধরে বসলেন। কেউ চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন, কেউ আবার জানালার বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। আমি স্বাভাবিকভাবেই আরহামকে আরও শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। একজন মায়ের কাছে নিজের সন্তানের নিরাপত্তার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আরহাম ঘুমের মধ্যেই একটু নড়েচড়ে উঠল। আমি ওর কপালে আলতো করে চুমু খেলাম। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, আমার সন্তান দুটিকে নিরাপদে পৌঁছে দিও। ওদের জন্যই তো এখনো বেঁচে থাকার শক্তিটুকু ধরে রেখেছি। হঠাৎ বিমানে তুলনামূলক বড় একটি ঝাঁকুনি লাগতেই কয়েকজন যাত্রী ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। ওভারহেড কেবিনের কিছু ব্যাগ সামান্য নড়ে উঠল। কেবিন ক্রুরা দুটো সবাইকে সিট বেল্ট বাঁধা আছে কিনা তা পরীক্ষা করতে লাগলেন। তানহা নিজের সিটে একদম শান্ত হয়ে বসেছিল। সে দুই হাত দিয়ে সিটের হাতল শক্ত করে ধরলেও তার চোখে ভয়ের চেয়ে বেশি ছিল সাহস। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল, আর আমি হাসি মুখে মাথা নেড়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম। আমি জানতাম, আমি যদি ভয় পাই তাহলে তানহাও ভেঙে পড়বে। তাই নিজের ভেতরের আতঙ্ক লুকিয়ে রেখে মেয়েটার জন্য সাহসী হওয়ার অভিনয় করছিলাম, ঠিক যেমনটা মিস্টার ইয়াসিন সবসময় করতেন। যত বড় সমস্যায় আসুক, তিনি কখনো আমাদের সামনে ভেঙে পড়তেন না। নাসরিন চৌধুরীও এবার স্পষ্টতই ভয় পেয়ে গিয়েছিলেন। এতক্ষণ যে নারী নিজেকে খুব দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন, তিনি এবার দুই হাত জোর করে আস্তে আস্তে দোয়া পড়ছিলেন। হঠাৎ বিমানটি আবারও কেঁপে উঠতেই তিনি অনিচ্ছাকৃতভাবে আমার হাত শক্ত করে ধরে ফেললেন। পরে বুঝতে পেরে লজ্জায় হাত সরিয়ে নিতে চাইলেন, কিন্তু আমি তার হাত ছেড়ে দিলাম না। বরং মৃদু হেসে বললাম, ভয় পাবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা শুনে তিনি বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। কয়েক মিনিট আগেও যাকে তিনি অপমান করেছিলেন, সেই মানুষটাই এখন তাকে সাহস দিচ্ছে। তার চোখ দুটো আবার ভিজে উঠল। তিনি নিচু স্বরে বললেন, আমি সত্যি আপনার মতো মানুষ খুব কম দেখেছি। আমি এত খারাপ ব্যবহার করার পরও আপনি আমার প্রতি রাগ পুষে রাখেননি। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, রাগ করে থাকলে আমার স্বামী কখনো খুশি হতেন না। তিনি সবসময় বলতেন, মানুষকে ঘৃণা করলে নিজের মনটাই বেশি ভারী হয়ে যায়, আর ক্ষমা করতে পারলে অন্তত নিজের ভেতরে শান্তি পাওয়া যায়। আমার কথাগুলো শুনে আশপাশের কয়েকজন যাত্রীও নীরবে আমাদের কথোপকথন শুনছিলেন। সামনের সারিতে বসা এক বৃদ্ধ ভদ্রলোক হালকা হেসে বললেন, মা, আজ তোমার কাছ থেকে আমরা অনেক বড় শিক্ষা পেলাম। পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু মানবিক মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তোমার স্বামী নিশ্চয়ই একজন অসাধারণ মানুষ ছিলেন, কারণ তার শিক্ষা আজও তোমার পরিবারকে বাঁচিয়ে রেখেছে। তার কথায় আমার চোখ আবার ভিজে উঠল। আমি জানালার দিকে মুখ ফিরিয়ে নিলাম, যাতে কেউ আমার চোখের জল দেখতে না পায়। নাসরিন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, ধীরে ধীরে নিজের জীবনের কথাও বলতে শুরু করলেন। তিনি বললেন, আজ আপনাকে একটা কথা না বললে হয়তো আমার অপরাধ বোধ কোনোদিন কমবে না। কয়েক বছর আগে আমার মেয়েও মা হয়েছিল, কিন্তু সন্তান জন্মের পর সে বুকের দুধ খাওয়াতে ভীষণ অস্বস্তি বোধ করত। আমি নিজেও তাকে সবসময় বলতাম, বাইরের কথাও হলে লুকিয়ে খাওয়াবে, মানুষ কি বলবে। একদিন সে কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমি কি কোনো অপরাধ করছি? তখন আমি ওর কষ্টটা বুঝিনি। আজ আপনাকে দেখে মনে হচ্ছে সেই দিন আমার নিজের মেয়ের প্রতিও আমি অন্যায় করেছিলাম। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠল। তিনি মুখ ঢেকে নীরবে কাঁদতে লাগলেন। আমার মনে হলো আজ শুধু একজন নারী তার ভুল স্বীকার করছে না, বরং বহু বছরের একটি ভুল মানসিকতার সঙ্গে লড়াই করছেন। আমি শান্ত কণ্ঠে বললাম, একজন ক্ষুধার্ত শিশুকে খাওয়ানো কখনো লজ্জার বিষয় হতে পারে না। একজন মা যখন সন্তানকে বুকের দুধ খাওয়ান, তখন তিনি পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক আর সবচেয়ে পবিত্র কাজগুলোর একটি করেন। আমাদের সমাজে অনেক সময় মানুষ বিষয়টাকে ভুলভাবে দেখে, কিন্তু একটি শিশুর কাছে তখন সবচেয়ে জরুরি বিষয় হলো তার ক্ষুধা মেটানো, মানুষের দৃষ্টি নয়।
আমার কথা শেষ হতেই আশপাশে বসা কয়েকজন যাত্রী সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। একজন তরুণী বললেন, আমি নিজেও একজন মা। আজ আপনার কথাগুলো শুনে মনে সাহস পেলাম। অনেক সময় অকারণে মানুষের কথাই বেশি ভয় পায়। বিমানটি ধীরে ধীরে স্থির হতে শুরু করলো। পাইলট আবার ঘোষণা দিলেন যে বৈরী আবহাওয়ার অংশটি তারা নিরাপদে অতিক্রম করেছেন। পুরো কেবিন জুড়ে যেন স্বস্তির নিঃশ্বাস পড়ল। কেউ হাসল, কেউ আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু আমার মনে হচ্ছিল এই কয়েক মিনিটের ঝড় শুধু আকাশেই নয়, অনেক মানুষের মনেও রয়ে গেছে। নাসরিন চৌধুরী ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। পুরো কেবিন তখন শান্ত। বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর যাত্রীরা আবার স্বাভাবিক হতে শুরু করেছেন। কিন্তু নাসরিনের চোখে মুখে এমন এক দৃঢ়তা ফুটে উঠেছিল যা দেখে মনে হচ্ছিল তিনি নিজের ভেতরে দীর্ঘদিনের একটি বোঝা নামিয়ে রাখতে চান। তিনি প্রথমে কেবিন ক্রুদের দিকে তাকিয়ে অনুমতি চাইলেন, তারপর আমার সামনে এসে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড তিনি কোনো কথা বলতে পারলেন না। গলা যেন বারবার আটকে যাচ্ছিল। শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, আমি সবার সামনে একটি কথা বলতে চাই, বিশেষ করে এই মা আর তার 2 সন্তানের কাছে। তার কণ্ঠে এমন আন্তরিকতা ছিল যে পুরো কেবিনের যাত্রীরা আবারও আমাদের দিকেই তাকিয়ে রইলেন। কেউ মোবাইল নামিয়ে দিলেন, কেউ বই বন্ধ করে দিলেন। কয়েক মুহূর্তের জন্যই পুরো বিমানে আর কোনো শব্দ রইল না। নাসরিন ধীরে ধীরে বললেন, আজকের ফ্লাইটের শুরুতে আমি এই মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। একজন ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোকে আমি বিরক্তিকর মনে করেছি। আমি তাকে অপমান করেছি। তাকে বাথরুমে গিয়ে সন্তানকে খাওয়াতে বলেছি। এমনকি তাকে একজন দায়িত্বজ্ঞানহীন মা বলতেও দ্বিধা করিনি। কিন্তু আমি জানতাম না তিনি একজন স্বামীহারা নারী। জানতাম না মাত্র 1 মাস আগে তিনি তার জীবনের সবচেয়ে বড় মানুষটিকে হারিয়েছেন। জানতাম না বুকের ভেতর এতটা কষ্ট নিয়েও তিনি শুধু তার সন্তানদের জন্য নিজেকে শক্ত করে রেখেছেন। আর সবচেয়ে বড় কথা, আমি জানতাম না যে তার ছোট্ট মেয়েটি এমন একজন মানুষ যে নিজের সুবিধার কথা না ভেবে অন্যের মূল্যবান জিনিস ফিরিয়ে দিতে শেখে। আজ আমি বুঝেছি মানুষের পোশাক, চেহারা বা পরিস্থিতি দেখে তাকে বিচার করা কত বড় অন্যায়। পুরো কেবিন নিস্তব্ধ তার কথাই শুনছিল। তিনি আমার দিকে তাকিয়ে 2 হাত জোড় করলেন। তার চোখ থেকে অশ্রু বেরিয়ে গড়িয়ে পড়ছিল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আপনি যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনাকে নয়, একজন মাকে, একজন বিধবা স্ত্রীকে এবং একজন অসহায় মানুষকে কষ্ট দিয়েছি। আমি হয়তো আজীবন এই ঘটনার কথা ভুলতে পারবো না, কিন্তু আমি চাই না আপনি আমার জন্য কোনো কষ্ট বয়ে বেড়ান। তার কণ্ঠের প্রতিটি শব্দ অনুশোচনার ভার স্পষ্ট ছিল। আমি বুঝতে পারছিলাম এই ক্ষমাচাট শুধু আনুষ্ঠানিক নয়, বরং তার হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। আমি আস্তে করে উঠে দাঁড়ালাম। আরহাম তখনও আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। আমি এক মুহূর্ত নাসরিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর মৃদু হেসে বললাম, ক্ষমা চাইতে সাহস লাগে, সবাই নিজের ভুল স্বীকার করতে পারে না। আপনি আজ সেটা করেছেন, এটাই অনেক বড় বিষয়। আমি আপনার উপর কোনো রাগ করিনি, কারণ আমি বিশ্বাস করি মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কথা শেষ হতেই নাসরিন হাউমাউ করে কেঁদে ফেললেন। তিনি এগিয়ে এসে খুব সাবধানে আমার হাত দুটো ধরে বললেন, ধন্যবাদ। আজ আপনি শুধু আমাকে ক্ষমাই করেননি, আমাকে নতুন করে মানুষ হওয়ার সুযোগও দিয়েছেন। এই দৃশ্য দেখে আশপাশের অনেক যাত্রীও আবেগাপ্লুত হয়ে পড়লেন। সামনের সারিতে বসা এক বৃদ্ধা ধীরে ধীরে বললেন, মা হওয়া শুধু সন্তান জন্ম দেওয়া নয়, মানুষকে ক্ষমা করতেও শেখা। আজ তোমাদের দুজনের কাছ থেকেই আমরা বড় শিক্ষা পেলাম। কেবিন ক্রুদের একজনও এগিয়ে এসে হাসি মুখে বললেন, ম্যাডাম, আজকের এই ঘটনাটা আমি কোনোদিন ভুলব না। আমরা প্রতিদিন শত শত যাত্রী দেখি, কিন্তু এমন আন্তরিক ক্ষমা, এমন সুন্দর ক্ষমা করে দেওয়ার দৃশ্য খুব কমই দেখা যায়। তিনি তানহার দিকে তাকিয়ে বললেন, আর তুমি সত্যি অসাধারণ। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব গর্ব করতেন। কথাটা শুনে আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই তানহা নিজের সিট থেকে উঠে
ধীরে ধীরে আমাদের কাছে চলে এলো। সে আমার হাত ধরে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, আঙ্কেল, বাবা এখন আমাদের সঙ্গে নেই, কিন্তু মা বলে ভালো মানুষরা মারা গেলেও তাদের শেখানো ভালো কাজগুলো কখনো মরে না। তাই আমি চেষ্টা করি বাবার শেখানো কাজগুলো সব সময় মনে রাখতে। তাহলে বাবা যেখানেই থাকুক নিশ্চয়ই খুশি হবে। মাত্র 8 বছরের একটি শিশুর মুখে এমন কথা শুনে পুরো কেবিন আবারও নিস্তব্ধ হয়ে গেল। কয়েকজন যাত্রী চোখের জল মুছতে লাগলেন। নাসরিন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে বসে তানহাকে আলতো করে জড়িয়ে ধরে বললেন, মা, আজ তুমি আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিলে। বিমানটি তখন ধীরে ধীরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। জানালার বাইরে নিচের শহরের আলো একে একে স্পষ্ট হয়ে উঠছিল। ককপিট থেকে ঘোষণা এলো, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি অবতরণ করবে। সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হলো। আমি জানালার বাইরে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। মনে হচ্ছিল এই কয়েক ঘন্টার যাত্রায় শুধু আমরা এক শহর থেকে আরেক শহরে যাচ্ছি না, বরং কিছু মানুষের মনও বদলে গেছে। কিন্তু আমি তখনও জানতাম না বিমানবন্দরে নেমে আরেকটি আবেগঘন মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। যে মুহূর্তে রওশনারার সঙ্গে পূর্ণমিলন শুধু আমার নয়, উপস্থিত সবার চোখও ভিজিয়ে দেবে। পাইলটের ঘোষণা শেষ হওয়ার কয়েক মিনিট পর বিমানটি ধীরে ধীরে রানওয়েতে স্পর্শ করল। চাকার ঘর্ষণের শব্দে পুরো কেবিন সামান্য কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে গতি কমতে লাগল। জানালার বাইরে বিমানবন্দরের আলো ঝলমল করছে। সবাই যেন একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ মোবাইল অন করল, কেউ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে যাওয়ার খবর দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল। কিন্তু আমার কাছে এই অবতরণ শুধু একটি শহরে পৌঁছানো নয়, বরং গত 1 মাসের সবচেয়ে কঠিন মানসিক যাত্রারও একটি নতুন অধ্যায়ের সূচনা ছিল। আমি আলতো করে ঘুমন্ত আরহামের কপালে চুমু খেলাম। মনে মনে বললাম, দেখো বাবা, আমরা নিরাপদে পৌঁছে গেছি। তোমার বাবা আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু আমি জানি তিনি কোথাও না কোথাও থেকে আমাদের জন্য দোয়া করছেন। বিমানটি সম্পূর্ণ থেমে যাওয়ার পর যাত্রীরা একে একে উঠে দাঁড়াতে শুরু করলেন। সবাই ওভারহেড কেবিন থেকে নিজেদের ব্যাগ নামাচ্ছেন। আমি এক হাতে আরহামকে ধরে অন্য হাতে ব্যাগ নামানোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই নাসরিন চৌধুরী দ্রুত এগিয়ে এসে বললেন, আপনি কিছু ধরবেন না, আমাকে করতে দিন। আমি কিছু বলার আগেই তিনি খুব যত্ন করে আমার ব্যাগটি নামিয়ে দিলেন। তারপর তানহার ছোট ব্যাকপ্যাকটিও নিজের হাতে তুলে নিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হালকা হেসে বললেন, আজ অন্তত আমাকে এইটুকু সুযোগ দিন। কয়েক ঘন্টা আগে আমি আপনার জন্য যা করেছি তার তুলনায় এটা কিছুই নয়। তার কণ্ঠে আর কোনো সংকোচ ছিল না, ছিল শুধু আন্তরিকতা। আমি নীরবে মাথা নাড়লাম। মানুষ সত্যিই বদলাতে পারে যদি সে নিজের ভুল বুঝতে পারে। বিমানের দরজা খুলতেই যাত্রীরা ধীরে ধীরে বের হতে লাগলেন। আমি আরহামকে কোলে নিয়ে হাঁটছিলাম, তানহা আমার পাশে। নাসরিনও আমাদের সঙ্গে হাঁটছিলেন। জেড ব্রিজ পার করে আমরা টার্মিনাল ভবনের ভেতরে প্রবেশ করলাম। দূর থেকেই দেখতে পেলাম আগমনী গেটের বাইরে অনেক মানুষ অপেক্ষা করছেন। কারো হাতে ফুল, কারো হাতে বেলুন, কেউ আবার প্রিয়জনকে দেখেই হাত নাড়ছেন। সেই ভিড়ের মধ্যে হঠাৎ আমার চোখ একটি পরিচিত মুখে গিয়ে থামল। সাদা রঙের ওড়না মাথায় উদ্বিগ্ন চোখে চারদিকে তাকিয়ে আছেন আমার মা রওশনারা। 1 মাসের মধ্যে তাকে যেন আরও অনেক বয়স্ক দেখাচ্ছিল। তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। বুঝতে পারছিলাম শুধু আমি নই, আমার মায়েরও প্রতিটি রাত কেটেছে আমাদের নিয়ে দুশ্চিন্তায়। আমাকে দেখার সঙ্গে সঙ্গেই মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দ্রুত আমাদের দিকে এগিয়ে এলেন। আমি আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারলাম না। আরহামকে বুকে নিয়ে মায়ের গলায় ঝাঁপিয়ে পড়লাম। এতদিন ধরে বুকের ভেতরে জমে থাকা কান্না যেন একসঙ্গে বেরিয়ে এলো। আমি ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলাম, মা, আমি আর পারছি না, ওকে ছাড়া সব কিছু এত কঠিন লাগছে। মা শক্ত করে আমাকে জড়িয়ে ধরে শুধু বললেন, কাঁদ মা, আজ আর চোখের জল আটকে রাখিস না, কিন্তু মনে রাখিস তুই একা না, আমি আছি, তোর সন্তানরা আছে, আল্লাহ আছেন। তার কণ্ঠ শুনে আমার বুকের ভার যেন একটু হালকা হয়ে গেল। অনেকদিন পর মনে হলো আমি আবার মায়ের কোলে ফিরে এসেছি।
তানহা ধীরে ধীরে এগিয়ে এসে নানুর হাত ধরল। রওশনারা তাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেলেন। তারপর আরহামের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বললেন, একেবারে বাবার মতো হয়েছে। কথাটা শুনেই আমার বুকটা আবার কেঁপে উঠল। আমি মুখ ফিরিয়ে নিলাম। মিস্টার ইয়াসিনের কথা মনে পড়তেই চোখ আবার ভিজে গেল। তানহা খুব শান্ত কণ্ঠে বলল, নানু, বাবা তো বলতেন ছেলে মানুষ কাঁদে না, কিন্তু আমি মনে করি মানুষ কাঁদতেই পারে, কারণ কান্না না করলে বুকের কষ্ট বের হবে কিভাবে? ৮ বছরের একটি শিশুর মুখে এমন কথা শুনে আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই বিস্ময়ে তাকিয়ে রইলেন। মা তানহার মাথায় হাত রেখে বললেন, তোর বাবা শুধু ভালো স্বামী ছিলেন না, খুব ভালো মানুষও ছিলেন। তাই তো তার শিক্ষা এখনও তোদের ভেতরে বেঁচে আছে। ঠিক তখনই নাসরিন চৌধুরী ধীরে ধীরে রওশনারার সামনে এসে দাঁড়ালেন। তিনি বিনয়ের সঙ্গে সালাম জানিয়ে বললেন, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আজ আপনার মেয়ে আর নাতনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। আমি ওদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম, অথচ আপনার নাতনি আমার হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরিয়ে দিয়েছে। আর আপনার মেয়ে আমাকে এমনভাবে ক্ষমা করেছেন যে আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনি সত্যি ভাগ্যবতী। রওশনারা মৃদু হেসে বললেন, মানুষ ভুল করতে পারে মা, কিন্তু ভুল বুঝিয়ে ফিরে আসতে পারাই সবচেয়ে বড় গুণ। আল্লাহ তোমাকে ভালো রাখুন। নাসরিন চোখের জল মুছিয়ে তানহার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি শুধু আমার পরিচিত একটি মেয়ে নও, তুমি আমার শিক্ষিকা। তোমার কথা আমি সারা জীবন মনে রাখব। এরপর নাসরিন নিজের ব্যাগ থেকে একটি ছোট্ট খাম বের করলেন। তিনি তানহার হাতে দিতে চাইলে তানহার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না আন্টি, বাবা বলতেন ভালো কাজের দাম টাকা দিয়ে মাপা যায় না। আমি শুধু আপনার জিনিসটা ফিরিয়ে দিয়েছি। যদি আমাকে কিছু দিতেই চান তাহলে একটা কথা দিন, কোনো মাকে বা কোনো তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য লজ্জা দেবেন না, আর কাউকে তার গল্প না জেনে বিচার করবেন না। কথাগুলো শুনে পুরো আগমনী লাউঞ্জ নিস্তব্ধ হয়ে গেল। কয়েকজনের চোখ ভিজে উঠল। নাসরিন কাঁদতে কাঁদতে তানহাকে জড়িয়ে ধরে বললেন, আমি কথা দিচ্ছি মা, আজ থেকে আমি শুধু নিজে বদলাবো না, অন্যদেরও বোঝানোর চেষ্টা করব যে একজন মায়ের বুকের দুধ খাওয়ানো লজ্জার নয়, বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্যগুলোর একটি। আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। মনে হচ্ছিল মিস্টার ইয়াসিন যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো গর্বে তার চোখও ভিজে উঠত। আমার স্বামী হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সততা, তার মানবিকতা আর তার শিক্ষা আমাদের দুই সন্তানের ভেতর দিয়ে এখনও বেঁচে আছে। আর ঠিক তখনই মা আমার কাঁধে হাত রেখে বললেন, চল মা, বাড়ি যাই, সামনে অনেক পথ, কিন্তু এবার থেকে সেই পথ তোকে একা হাঁটতে হবে না। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। জানতাম গল্পের সবচেয়ে কঠিন অধ্যায় শেষ হলেও জীবনের নতুন অধ্যায় এখনই শুরু হতে চলেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে পার্কিংয়ের দিকে হাঁটতে লাগলাম। মা রওশনারা এক হাতে তানহার হাত ধরে আছেন, আর অন্য হাতে ছোট্ট একটি ব্যাগ। আমি কোলে ঘুমন্ত আরহামকে নিয়ে হাঁটছি। চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, ব্যস্ততা, সবকিছুই আগের মতোই ছিল। বদলে গিয়েছিল শুধু আমার ভেতরের অনুভূতিগুলো। কয়েক ঘন্টা আগেও মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে একা মানুষ, অথচ এখন মনে হচ্ছে আমি একা নই। আমার পাশে আমার মা আছেন, আমার সন্তানরা আছে, আর আছে মিস্টার ইয়াসিনের রেখে যাওয়া শিক্ষা, যা প্রতিটি কঠিন মুহূর্তে আমাকে দাঁড়িয়ে থাকতে শেখায়। গাড়িতে ওঠার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু আরহামের শান্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তানহা জানালার বাইরে তাকিয়ে আস্তে করে বলল, মা, বাবা যদি আজ আমাদের সঙ্গে থাকতেন তাহলে নিশ্চয়ই খুব খুশি হতেন, তাই না? প্রশ্নটা শুনে আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে তানহার মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ মা, খুব খুশি হতেন, কারণ আজ তুমি এমন একটা কাজ করেছো যেটা দেখে যে কোনো বাবাই গর্ব করতেন। তানহা মৃদু হেসে বলল, আমি শুধু বাবার কথা মনে রেখেছি। বাবা বলতেন ভালো মানুষ হতে টাকা লাগে না, লাগে শুধু ভালো মন। কথাটা শুনে গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো। মায়ের চোখও ভিজে উঠল।
তিনি মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালেন। বাড়িতে পৌঁছানোর পর মা দরজার সামনে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করলেন। অনেকদিন পর সেই বাড়িতে পা রাখতেই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। ঘরের প্রতিটি কোণে মায়ের যত্নের ছাপ। আমার জন্য আগে থেকেই একটি ছোট ঘর গুছিয়ে রাখা হয়েছে। আরহামের জন্য নতুন একটি দোলনা, তানহার জন্য পড়ার টেবিল। সবকিছু দেখে বুঝলাম মা কতদিন ধরে আমাদের আসার অপেক্ষায় ছিলেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে শুধু বললাম, ধন্যবাদ মা। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মায়ের কাছে সন্তানের ধন্যবাদ লাগে না, শুধু আবার হাসতে শিখে যা। সেদিন রাতের খাবারের পর তানহা নিজের স্কুল ব্যাগ থেকে একটি ছোট্ট ডায়েরি বের করল। ডায়েরি ছিল মিস্টার ইয়াসিনের দেওয়া। সে প্রতিদিন সেখানে নতুন কিছু লিখত। তানহা একটি পৃষ্ঠা খুলে আমাকে বলল, মা, এটা বাবা একদিন লিখে দিয়েছিলেন। আমি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। যদি কোনোদিন আমি তোমাদের পাশে না থাকি, তাহলে কখনো মানুষের প্রতি সম্মান হারাবে না। মনে রাখবে, পৃথিবীতে মানুষের পরিচয় তার অর্থ দিয়ে নয়, তার আচরণ দিয়ে হয়। আর একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া যেমন সোয়াবের কাজ, তেমনই একজন ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ খাওয়ানো আল্লাহর দেয়া সবচেয়ে সুন্দর নিয়ামতগুলোর একটি। কেউ যদি সে দৃশ্যকে অসম্মান করে, তাহলে তাকে ঘৃণা করবে না, বরং নিজের আচরণ দিয়ে তাকে বোঝাবে সে ভুল করছে। চিঠির শেষ লাইন পড়তেই আমার চোখ ঝাপসা হয়ে গেল। মনে হচ্ছিল ইয়াসিন যেন এখনো আমাদের সঙ্গেই আছেন, তার কণ্ঠস্বর যেন ঘরের ভেতর ভেসে বেড়াচ্ছে। আমি ডায়েরিটা বুকে চেপে ধরে অনেকক্ষণ নীরবে কাঁদলাম। কিন্তু সেই কান্নায় আর আগের মতো অসহায়ত্ব ছিল না, ছিল ভালোবাসা, স্মৃতি আর নতুন করে বেঁচে থাকার সাহস। এদিকে নাসরিন চৌধুরীও সেই দিনের ঘটনা ভুলতে পারেননি। কয়েক সপ্তাহ পর একদিন তিনি আমাদের বাড়িতে এলেন। হাতে কোনো দামি উপহার ছিল না, ছিল শুধু একটি ফুলের তোড়া আর আন্তরিক হাসি। তিনি এসে প্রথমেই আমার মায়ের কাছে সালাম করলেন। তারপর তানহার সামনে দাঁড়িয়ে বললেন, আমি আমার কথা রেখেছি। এখন যখনই কোনো মা জনসম্মুখে শিশুকে বুকের দুধ খাওয়ান, আমি তাদের পাশে দাঁড়াই। কেউ কটু কথা বললে আমি প্রতিবাদ করি, কারণ একদিন তোমরা আমাকে শিখিয়েছিলে মাতৃত্ব লুকানোর বিষয় নয়, সম্মানের বিষয়। আমি মৃদু হেসে বললাম, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন সে নিজের ভুল থেকে শিক্ষা নেয়। নাসরিন মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর আরহামকে কোলে নিয়ে আদর করলেন। ছোট্ট আরহামও তার আঙ্গুল শক্ত করে ধরে মিষ্টি করে হেসে উঠল। সেই হাসি দেখে ঘরে উপস্থিত সবাই হাসল। মনে হলো এতদিনের কষ্টের পর অবশেষে আমাদের ঘরে আবার একটু আলো ফিরেছে। সেদিন রাতে তানহা ঘুমানোর আগে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ বুঝেছি বাবা মারা যাননি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছো মা? সে আমার বুকের ওপর মাথা রেখে বলল, বাবা আমাদের ভেতরেই আছেন। আমি যখন ভালো কাজ করি, তুমি যখন কাউকে ক্ষমা করো, আরহাম যখন বড় হয়ে ভালো মানুষ হবে, তখনই তো বাবা বেঁচে থাকবেন। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না, শুধু দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালাম। জানালার ফাঁক দিয়ে একটি উজ্জ্বল তারা জ্বলজ্বল করছিল। আমার মনে হলো কোথাও না কোথাও মিস্টার ইয়াসিন নিশ্চয়ই আমাদের দেখছেন, হয়তো তিনি হাসছেন। সেদিন আমি বুঝেছিলাম, জীবনে সব হারিয়েও মানুষ শেষ হয়ে যায় না। ভালোবাসা, ক্ষমা, সততা আর মানবিকতা, এই চারটি জিনিস যদি জীবনে থাকে, তাহলে অন্ধকারের পরও আলো ফিরে আসে। সমাপ্ত।